হ্যালো, ওয়েলকাম প্রত্যেককে। আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকার প্রিপারেশন আশা করি খুব ভালো চলছে। তো চলো আজকে আমরা অ্যাসিড বেস এই যে চ্যাপ্টারটা থেকে, যেটা সায়েন্সের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং সমস্ত কম্পিটিটিভ এক্সামে এই জায়গাটা থেকে প্রশ্ন আসে। তো আমরা প্রশ্নগুলোকে বাংলাতে রেখেছি তোমাদের সুবিধার্থে। তো চলো আমরা শুধুমাত্র অ্যান্সারই জানবো না, এখানে যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স আমরা নিয়েছি তার সঙ্গে সঙ্গে প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা এবং আরও কী প্রশ্ন আসতে পারে সেগুলোকে আমরা কভার করব। তো চলো প্রথম প্রশ্ন দেখো, বলেছে বোরাক্স দ্রবণে লিটমাস যোগ করা হলে সেটি অ্যাকচুয়ালি ড্যাশ হয়ে যায়, এইটা প্রশ্ন। অর্থাৎ সেটা কি হয়ে যায় যদি বোরাক্স দ্রবণে লিটমাস যোগ করা হয়। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই জানি যে লিটমাস যেটা অ্যাকচুয়ালি একটা নির্দেশক হিসেবে কাজ করে, নির্দেশক বা যেটাকে আমরা ইন্ডিকেটর বলি, ঠিক আছে। অর্থাৎ এর কাজ কি, যে দ্রবণটি অ্যাসিড না বেস, অম্ল না ক্ষার, সেটাকে তার রং পরিবর্তন করে সেটাকে চিনিয়ে দেওয়া। তো লিটমাস যদি যোগ করা হয়, দেখো বোরাক্স, বোরাক্সের আমরা সংকেত, এটা পরীক্ষায় আবার ভীষণ ইম্পর্টেন্ট বোরাক্সের সংকেত, তো সেটাও আমি একটু আগে বলে দিই। বোরাক্স হচ্ছে Na2B4O7 10H2O, এটা হচ্ছে বোরাক্সের সংকেত। এটা প্রথমত তুমি ভালো করে খেয়াল রাখবে। দেখো এই বোরাক্স যে রয়েছে এই সল্টটা থেকে দুটো অ্যাকচুয়ালি একটা অ্যাসিড একটা বেস বেরিয়ে আসবে। তুমি যদি দেখো তাহলে যে বেস এখানে বেরিয়ে আসবে সেটা হচ্ছে NaOH, আমরা প্রত্যেকেই জানি যেটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। এবং যে অ্যাসিডটা এখান থেকে বেরিয়ে আসবে সেটা হচ্ছে H3BO3, ঠিক আছে। H3BO3 বা যেটাকে আমরা বলি বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড। তাহলে জানি আমরা যে বোরিক অ্যাসিড কিন্তু একটা মৃদু অ্যাসিড, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু অনেকটা মৃদু নয়, এটা কিন্তু একটা তীব্র ক্ষার, ঠিক আছে। এটা কিন্তু একটা তীব্র ক্ষার, তাই না? তাহলে NaOH যেহেতু তীব্র, এটা যেহেতু মৃদু অ্যাসিড মৃদু এবং বেস যেহেতু তীব্র, বা এই যে ঘটনাটা ঘটছে অর্থাৎ স্ট্রং বেস উইক অ্যাসিড, তাহলে আমাদের লিটমাস যদি যোগ করা হয় তাহলে সেখানে বেসের যে এফেক্ট অর্থাৎ সেটা আমরা দেখতে পাবো। অর্থাৎ এটা লাল লিটমাস কিন্তু নীল হয়ে যাবে এখানে, ঠিক আছে। লাল লিটমাস কিন্তু নীল হয়ে যাবে। খুব কনসেপচুয়াল প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, ঠিক আছে। কারণ এখানে যে ক্ষার রয়েছে সেটা তীব্র, তাই তার এফেক্টটা দেখা যাবে। অর্থাৎ লিটমাস যোগ করলে সেটা কিন্তু, বা লাল লিটমাস কিন্তু নীল হয়ে যাবে, ঠিক আছে। যদি অ্যাসিড তীব্র হতো তাহলে কিন্তু নীল লিটমাস লাল হয়ে যেত, ঠিক আছে। তো চলো তাহলে এটা হবে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে যে কি অপশন 4 বা অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। দেখো খুব ভালো প্রশ্ন, কোন ধরনের ওষুধ হজমের চিকিৎসায় ব্যবহৃত হয়? অবশ্যই হজমের চিকিৎসায় ব্যবহৃত হয়, মানে আমাদের স্টমাকে যদি অ্যাসিড বেড়ে যায়, ঠিক আছে, আমরা অম্ল নাশ করার জন্য অম্লনাশক ইউজ করব। অর্থাৎ কিছুই নয়, আমরা বাইরে থেকে বেস অ্যাড করব যদি অ্যাসিড বেড়ে যায়, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে অম্লনাশক হিসেবে আমরা কোন কোন বেসগুলোকে বা কোন কোন ক্ষারগুলোকে আমরা ব্যবহার করতে পারি, কোন কোন ক্ষারগুলোকে বা কোন কোন বেসকে আমরা ব্যবহার করতে পারি, সেটাকে একটু আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, অম্লনাশক বা যেটাকে আমরা কিন্তু অ্যান্টাসিড হিসেবেও চিনি, এই নামটাকে তুমি মনে রাখবে অ্যান্টাসিড, ঠিক আছে। এটা দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এবার প্রথমত হচ্ছে দেখো, এই যে কোন বেসগুলোকে আমরা অ্যান্টাসিড বলি বা অম্লনাশক বলি, অবশ্যই করে তুমি এখানে যে কয়েকটা বেসের নাম মনে রাখবে। সেটা হচ্ছে MgOH এর হোল 2 মনে রাখবে, এবং অবশ্যই করে AlOH এর হোল 3 কে তুমি মাথায় রাখবে। এখানে দেখো MgOH এর হোল 2, যেটাকে আমরা বলতে পারি যে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, অবশ্যই করে এটার আমরা নাম জানি, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। আর এটা অবশ্যই অ্যালুমিনিয়ামের হাইড্রক্সাইড, তাই তো, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। তো যাই হোক, তো এই দুটো আমরা বেসকেই কিন্তু অ্যান্টাসিড বা অম্লনাশক হিসেবে ব্যবহার করি। এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড বা যেটাকে আমরা আরেকটা নামে চিনি, সেটা প্রচুরবার পরীক্ষায় এসছে, যেটাকে আমরা কি বলি, মিল্ক অফ ম্যাগনেসিয়া, তাই না, মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া নামে কিন্তু চিনি এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডকে, তাই তো।
তাহলে এগুলো অবশ্যই মৃদু বেশ। এইগুলোকে আমরা কিন্তু ব্যবহার করে থাকি কোথায়? না অম্লনাশক অ্যান্টাসিড হিসেবে। এই সমস্ত অ্যাসিড যদি বেড়ে যায় পেটের মধ্যে, তাহলে সেটা এই সমস্ত বেসকে অ্যাপ্লাই করে আমরা অ্যাসিডটাকে নিউট্রাল করে দিতে পারবো। এই যে আমরা জেলুসিল ডাইজিন যে সমস্ত ওষুধ খাই তার মধ্যে কিন্তু এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এগুলো কিন্তু থাকে। ওকে? তাহলে অ্যান্সার হবে অ্যান্সার সি বা অপশন 3 এবং টোটাল আমি ব্যাখ্যাটা করলাম। ওকে? চলো নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো, খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। সামনে আমাদের অনেক ইম্পর্টেন্ট এক্সাম রয়েছে। তো এই ধরনের সায়েন্সের প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাবো। তো দেখো প্রশ্নটা কি দিয়েছে। আহ, এটাও একটা অ্যাসিড বেস চ্যাপ্টারটা থেকেই বা অম্লক্ষার এই যে চ্যাপ্টারটা থেকেই কিন্তু প্রশ্ন, অম্লক্ষারক থেকেই। সেটা হচ্ছে যে পিএইচ বলেছে, পিএইচ হলো বলছে একটি দ্রবণের পিএইচ হলো 3। যখন এর পিএইচ পরিবর্তিত হয়ে 6 হয় তখন এইচ প্লাস আয়নের ঘনত্ব কি হয়? দ্বিগুণ বৃদ্ধি পায়, তিনগুণ বৃদ্ধি পায়, 100 গুণ হ্রাস পায়, 1000 গুণ হ্রাস পায়। দেখো, পিএইচ মানে আমরা জানি যে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, যেটা থেকে পিএইচ কথাটা আসছে, বা হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বা হাইড্রোজেনের ঘনত্ব। তো এখন ব্যাপারটা হচ্ছে যে যদি এইচ প্লাসের ঘনত্ব বাড়ে, কি বললাম যে এইচ প্লাসের যদি ঘনত্ব বাড়ে, খুব ভালো করে জায়গাটাকে বুঝবে, ঘনত্ব যদি বাড়ে তাহলে কিন্তু পিএইচ এর মান কিন্তু বাড়বে, পিএইচ এর মান কিন্তু বৃদ্ধি পাবে। এইচ প্লাসের ঘনত্ব যদি কমে তাহলে পিএইচ এর মান অবশ্যই করে কমবে। এখন এইখানে একটা জিনিস অবশ্যই করে জানতে হবে, যারা সায়েন্স একটু জানো বা 11-12 পড়েছো তারা অবশ্যই জানো যে পিএইচ মানে আমরা জানি যে মাইনাস লগ অফ এইচ প্লাস, অর্থাৎ হাইড্রোজেনের যে আয়ন, হাইড্রোজেন আয়নের নেগেটিভ লগারিদম হচ্ছে পিএইচ। এখন এইখানে বলেছে দেখো যে পিএইচ 3 থেকে যদি পিএইচ 6 হয়ে যায়, এই যে আমরা পড়ি যে যে সমস্ত স্ট্রং অ্যাসিড বা যে সমস্ত উইক অ্যাসিডগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো শক্তিশালী অ্যাসিড বা যাই বলো, সেই সমস্ত অ্যাসিডের পিএইচ এর মান আমরা যদি HNO3 কে দেখি, আমরা যদি HCl কে দেখি, আমরা যদি H2SO4 কে দেখি, এদের পিএইচ সব কত 1 2 3 এসবের কাছাকাছি। কিন্তু আমরা যদি অ্যাসিটিক অ্যাসিডকে দেখি, যার সংকেত কি CH3COOH, ঠিক আছে, আমরা যদি ফর্মিক অ্যাসিডকে দেখি, ঠিক আছে, আমরা যদি ল্যাকটিক অ্যাসিডকে দেখি, তাহলে এদের পিএইচ আমরা দেখতে পাবো যে 4 5 বা এই ধরনের কাছাকাছি গিয়ে। অর্থাৎ কি এই পিএইচ এর ভ্যালু দেখো যত বেড়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে যে হাইড্রোজেন আয়নের যে ঘনত্ব, এইচ প্লাস আয়নের যে ঘনত্ব, সেটা কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে পিএইচ 3 থেকে পিএইচ 6 হয়েছে মানে অবশ্যই এইচ প্লাস আয়নের ঘনত্ব কিন্তু কমবে, অর্থাৎ হ্রাস পাবে, অ্যাকচুয়ালি হ্রাস পাবে। বৃদ্ধি দুটো কিন্তু অ্যান্সার হবে না, কিন্তু কতটা হ্রাস পাবে সেটা প্রশ্ন। তাহলে দেখো পিএইচ 3 মানে মাইনাস লগ অফ এইচ প্লাস মানে হচ্ছে 3। এখান থেকে আমরা জানো তো এইচ প্লাস মানে আমরা লিখতে পারি 10⁻³ ঠিক তেমনই পিএইচ এর মান যদি 6 হয় তাহলে আমরা সেক্ষেত্রে অবশ্যই করে লিখতে পারি এইচ প্লাস মানে হচ্ছে 10⁻⁶। তাহলে দেখো যে পিএইচ এর মান 3 থেকে 6 হচ্ছে মানে এইচ প্লাস আয়নের যে ঘনত্ব এটা 10⁻³ থেকে কিন্তু 10⁻6 হচ্ছে। তার মানে অ্যান্সার কোনটা হবে বলো তো? 1000 গুণ কিন্তু হ্রাস পাবে, এটা হবে কিন্তু অ্যান্সার। খুব ভালো করে প্রশ্নটাকে ক্লিয়ার করবে, পরীক্ষায় একদম আসার মতো প্রশ্ন, ঠিক আছে। 1000 গুণ পিএইচ কিন্তু হ্রাস, মানে এইচ প্লাস আয়নের যে ঘনত্ব সেটা কিন্তু হ্রাস পাবে, ঠিক আছে। কারণ এইচ প্লাস আয়নের যে ঘনত্ব পিএইচ যদি 3 হয় তাহলে সেই দ্রবণের ক্ষেত্রে এইচ প্লাস আয়নের ঘনত্ব কত? 10⁻⁻3। আর পিএইচ যদি 6 হয় তাহলে সেই দ্রবণের ক্ষেত্রে এইচ প্লাস আয়নের ঘনত্ব কত? 10⁻⁻6। তাহলে বুঝতেই পারছো 10⁻³ থেকে যদি এইচ প্লাস আয়নের ঘনত্ব 10⁻⁻6 হয়ে যায় তাহলে এইচ প্লাস আয়নের ঘনত্ব কিন্তু 1000 গুণ কিন্তু হ্রাস পাবে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। দেখো, আবারও সেই চিরাচরিত চেনা প্রশ্ন, সাইট্রিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস কি? এই প্রশ্নগুলো তো আমাদের খুব কমন প্রশ্ন, প্রচুর পরীক্ষায় এসেছে এবং আমরা অলরেডি এগুলোকে মুখস্থ করেও ফেলেছি। কিন্তু যে সমস্ত কিছু অফবিট কোশ্চেন রয়েছে যেগুলো পরীক্ষায় কম এসছে এবং একটু অ্যানালিটিক্যাল, আমাদের কিন্তু প্রিপারেশনটা সেই সমস্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু বেশি করে নিতে হবে। তো সাইট্রিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস কি? দেখো, ভিনিগার রয়েছে, টমেটো রয়েছে, কমলা লেবু রয়েছে, বিচুটি রোয়া বা যেটাকে আমরা বিচুটি পাতা বলি যাই বলো, তাহলে এখানে সাইট্রিক অ্যাসিড মানে অবশ্যই করে কিন্তু লেবু, কমলা লেবু যাই বলো, এটা হবে কিন্তু অ্যান্সার, তাই না? এখানে তো আর কিছুই বলার নেই। চলো পরের প্রশ্নে চলে যাই।
দেখো বলেছে মানবদেহে পিএইচ এর মাত্রা কত, খুব ভালো কোশ্চেন। মানবদেহের পিএইচ অবশ্যই করে আমরা ব্লাড বা রক্তের পিএইচ কত জানি বলো তো, একদম আমরা মুখস্থ করে ফেলেছি না যে কত 7.4, ঠিক আছে, যেটাকে আমরা বলি কি ঈষৎ ক্ষারীয়, কি বলি ঈষৎ ক্ষারীয় বা স্লাইডলি বেসিক বলতে পারি, এই টার্মটা কিন্তু মাথায় রাখবে, কারণ 7 মানে নিউট্রাল, এখান থেকে যখন 0 1 2 3 4 5 6 তারপরে 7 নিউট্রাল, তারপরে 8 9 10 11 12 13 14 এই অবধি পিএইচ স্কেল, তাহলে 7 নিউট্রাল প্রশম, সেখান থেকে যখন 7.4 হয়ে যাচ্ছে তার মানে সেটা কিন্তু ক্ষারীয় বেসিকের দিকে কিন্তু চলে যাচ্ছে, স্লাইডলি বেসিক বা ঈষৎ ক্ষারীয় কিন্তু আমাদের রক্ত। তাহলে মানবদেহের পিএইচ এর মাত্রা এই রক্তের যা পিএইচ তার কাছাকাছি হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু এটা 7.35 থেকে 7.45। তবে হ্যাঁ, আমি এখানেই অবশ্যই করে শেষ করব না, কারণ এই জায়গাটা থেকে জানো তো অনেক প্রশ্ন হয়। যেমন প্রথমেই আমরা প্রশ্নে পরীক্ষাতে যেটা দেখতে পাই যে মানুষের বা মানবদের লালারস, লালা রস বা স্যালাইভা, ঠিক আছে, এই লালা রস বা স্যালাইভা এর পিএইচ এর মান কত, এটা কিন্তু পরীক্ষাতে প্রচুর দেয়, সেটা তুমি অবশ্যই মনে রাখবে যে লালা রসের পিএইচ কিন্তু এই মোটামুটি ধরো 6.5 এরকম, বা কোনো কোনো জায়গায় 6.4 থাকতে পারে, কোনো কোনো বইতে 6.6 থাকতে পারে, মোটামুটি তুমি 6.5 এর আশেপাশে কিন্তু ধরে চলবে যে মানুষের লালা রস বা স্যালাইভার কিন্তু পিএইচ হয়ে থাকে। অর্থাৎ সেটা কিন্তু কি বলতো, দেখো অ্যাসিডিক, এটা কিন্তু আম্লিক প্রকৃতির, ঠিক আছে, রক্ত যেমন ক্ষারীয় ঈষৎ ক্ষারীয়, এটা কিন্তু ঈষৎ আম্লিক, দেখো 7-এর কিন্তু কম হচ্ছে 6.5, ঠিক আছে। এছাড়া আমাদের যেমন প্রশ্ন দেয় যে মূত্র, মূত্র বা ইউরিনের পিএইচ, মূত্র বা হিউম্যান ইউরিনের পিএইচ মোটামুটি 6 ধরে চলা হয় যে 6, মানে সেটাও অ্যাসিডিক বা অম্ল প্রকৃতির, কিন্তু যদিও মূত্রের পিএইচ বা ইউরিনের পিএইচ এইভাবে ডাইরেক্ট বলা যায় না, কারণ এটা কখনো কখনো বেসিকও হয়ে যেতে পারে, তুমি কি ধরনের খাবার খাচ্ছ তার উপর ডিপেন্ড করে যে তোমার মূত্র বা ইউরিন কি প্রকৃতির হবে, তবে সাধারণত অ্যাসিডিক ধরা হয় মূত্রকে। এছাড়াও পরীক্ষায় প্রশ্ন দেয় গ্যাস্ট্রিক জুইস, ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন দেয় গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুসের পিএইচ কত, গ্যাস্ট্রিক জুস যেটাকে আমরা পাকস্থলীতে যে গ্যাস্ট্রিক জুস পাওয়া যায় বা পাকরস বা যাই বলো তার পিএইচ এর মান, সেটা মনে রাখবে 1.5 এরকম তার পিএইচ এর মান। তোমরা ভাবছো হঠাৎ করে গ্যাস্ট্রিক জুসের বা গ্যাস্ট্রিক জুসের পিএইচ এর মান কেন এরকম 1.5 হয়ে গেল, ঠিক আছে, আমরা কি জানি বলতো যে গ্যাস্ট্রিক জুইস মানে কি, সেটা স্টমাক পাকস্থলী, সেখানে কি আছে বলতো HCl আছে, তাই না, HCl ক্ষরণ হচ্ছে, তার মানে তীব্র অ্যাসিড, তার মানে পিএইচ তো 1 বা 2 এরম কাছাকাছি হবে, সেই জন্যই গ্যাস্ট্রিক জুসের পিএইচ কিন্তু মনে রাখবে 1.5, ঠিক আছে, কারণ HCl থাকার জন্য এই পাকস্থলীতে HCl ক্ষরণ হয়, সেই জন্যই কিন্তু পিএইচ এতটা গ্যাস্ট্রিক জুসের বা পাকরসের ক্ষেত্রে কিন্তু কম, ঠিক আছে। চল পরের প্রশ্ন আমরা চলে যাই, নেক্সট কোশ্চেন। দেখো বলেছে আঙুরে কোন অ্যাসিড পাওয়া যায়, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই দিলাম আমি, কেন হচ্ছে যে সব থেকে এই প্রশ্নটা আমরা তেঁতুলে কোন অ্যাসিড পাওয়া যায় বা ট্যামারিন্ড বা তেঁতুল, এটাকে আমরা যে অ্যান্সারটা পড়ি বা মুখস্থ অলরেডি সবাই ছোট থেকে জানি যে অবশ্যই করে তেঁতুল মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে যে টাটারিক অ্যাসিডের কথা, ঠিক আছে। এখন এই যে টাটারিক অ্যাসিড, টাটারিক অ্যাসিড কেমন দেখতে হয় একবার শুধু দেখে নাও, আমি আবারও বারবার বলছি, মনে রাখার দরকার নেই, বাট তবুও আমি তোমাদের কাছে বলে দিচ্ছি টাটারিক অ্যাসিড এরকম দেখতে হয়, OH OH COOH, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টাটারিক অ্যাসিড। তো যাই হোক, তোমাকে অবশ্যই করে সংকেত একদমই মনে রাখতে হবে না এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। তো যেটা বলতে গেলাম যে এটা হচ্ছে আমাদের টাটারিক অ্যাসিড, এবং এই টাটারিক অ্যাসিড তেঁতুলে থাকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু টাটারিক অ্যাসিড কিন্তু আঙুরেতেও থাকে, এটা কিন্তু তুমি মাথায় রাখবে, ঠিক আছে, গ্রেপস বা আঙুরের ক্ষেত্রে, বা আনরাইপ ম্যাঙ্গো অর্থাৎ যে আমটা পাকেনি, ঠিক আছে, কাঁচা আমের ক্ষেত্রে, বা ট্যামারিন তেঁতুল এগুলোর ক্ষেত্রে কিন্তু টাটারিক অ্যাসিডই কিন্তু অ্যান্সার হবে। তাই আঙুরে কোন অ্যাসিড, অবশ্যই করে টাটারিক অ্যাসিড, এবং টাটারিক অ্যাসিডের সংকেতটাও আমি তোমাদের সামনে লিখে দিলাম, ঠিক আছে। চল, যদিও সংকেত থেকে অতটা মনে রাখার দরকার নেই সংকেত, তবে হ্যাঁ অক্সালিক অ্যাসিড, এইখানে আমি বলে দিই এই অক্সালিক অ্যাসিডের সংকেতটা একটু কিন্তু মাথায় রাখবে, যেটা কিন্তু পরীক্ষাতে দিচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি পরীক্ষায় প্রশ্ন যে জায়গাগুলো থেকে হয় সেইগুলো তুমি যত কোশ্চেন স্টাডি করবে নিজেই দেখবে বুঝতে পারবে। অক্সালিক অ্যাসিডের সংকেত এটা কিন্তু তুমি মাথায় রাখবে COOH, ঠিক আছে, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, বা আমরা বলতে পারি COOH এর হোল 2 হচ্ছে অক্সালিক অ্যাসিড। এবং এই অক্সালিক অ্যাসিড কোথায় পাওয়া যায় আমরা প্রত্যেকে জানি, টমেটো, ঠিক আছে,
টমেটোর মধ্যে কিন্তু অক্সালিক অ্যাসিড পাওয়া যায় এবং মরচে দূর করতে কিন্তু অক্সালিক অ্যাসিডকে আমরা ব্যবহার করি, ঠিক আছে? মরচে দূর করতে কিন্তু অক্সালিক অ্যাসিড ব্যবহার করি, রাস্ট রিমুভ করতে, ঠিক আছে? রাস্টকে রিমুভ করার ক্ষেত্রে আমরা কিন্তু অক্সালিক অ্যাসিডকে কিন্তু ব্যবহার করি। এটাও কিন্তু তুমি মাথায় রাখবে, মরচে দূর করতে বা মরচে সরাতে বা রাস্ট রিমুভ করতে অক্সালিক অ্যাসিড ব্যবহার করি এবং অক্সালিক অ্যাসিড কিন্তু টমেটোতে পাওয়া যায়। অক্সালিক অ্যাসিডের সংকেত বলে দিলাম COOH এর হোল 2। এটা দিয়ে কিন্তু প্রচুর প্রচুর পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? আর অ্যাসিডিক অ্যাসিড এটাকে নিয়ে আর আমি কি বলবো, প্রত্যেকে আমরা জানি যে ভিনিগারের মধ্যে অ্যাসিডিক অ্যাসিড পাওয়া যায়, তাই না? ভিনিগার অ্যাসিডিক অ্যাসিডের সংকেত কি? অবশ্যই করে এই সংকেত মাথায় রাখবে, CH3COOH। অ্যাসিডিক অ্যাসিড যেটাকে আমরা আরেকটা নামে ডাকি কি বলতো, ইথানোয়িক অ্যাসিড, একদমই তাই, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড নামে কিন্তু ডাকি, ঠিক আছে? এই হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। চল নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। দেখো, বিচুটি উদ্ভিদ নিচে কোন অ্যাসিডটি পাওয়া যায়? ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় প্রশ্ন এসছে। অবশ্যই করে এটা ইথানোয়িক হবে কি না, মিথানোয়িক অ্যাসিড হবে। পিঁপড়ের হুল বা বিচুটির পাতা যদি বলে, ঠিক আছে, নিটল স্টিং বা বিচুটির পাতার যে রোঁয়া যাই বলো, সেখানে আমাদের যে অ্যাসিডটা পাই, বা নিটল লিপস বিচুতি পাতা যেটাই বলো, যেটা ঘষে দিলে আমাদের পা হাত বা জলে দেখবে, ছোটবেলায় অনেকে এই কাজ আমরা করতাম, যে কারোর গায়ে বিচুটি পাতা ঘষতাম। তো অ্যাকচুয়ালি কি হয় না, তার মধ্যে যে ফর্মিক অ্যাসিড থাকে সেটা কিন্তু আমাদের লাগে, যার ফলে কিন্তু জ্বালা করে। তো এটা কিন্তু মিথানোয়িক অ্যাসিড হবে, যেটাকে আমরা আরেকটা নামে চিনি যে মিথানোয়িক অ্যাসিড বা অবশ্যই করে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড একই জিনিস, মিথানোয়িক অ্যাসিডও যা, ফর্মিক অ্যাসিডও কিন্তু তাই। ফর্মিক অ্যাসিডের সংকেত অবশ্যই করে আমরা জানি HCOOH হচ্ছে কিন্তু ফর্মিক অ্যাসিডের সংকেত, এবং এটা কিন্তু বিচুটি যে পাতা বা উদ্ভিদ সেখানে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? অপশন এ বা 1 হচ্ছে অ্যান্সার। চল পরের প্রশ্নে চলে যাই। দেখো বলেছে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটি দ্রবণ কি করে? অ্যামোনিয়াম ক্লোরাইড, রাইট, দ্যাট ইজ দ্য NH4Cl। দেখো এর আগে আমরা ওই বোরাক্স দেখেছিলাম Na2V4O7, সেখান থেকে কোন অ্যাসিড এবং কোন বেস বেরোচ্ছে সেটা আমরা দেখেছিলাম। ঠিক তেমনই এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কোন অ্যাসিড এবং কোন বেস পাচ্ছ তুমি বার করে নেবে। এই ধরনের প্রশ্ন কিন্তু এখন পরীক্ষাতে খুব খুব দিচ্ছে। আমি বারবার বলছি NH4 আছে মানে অবশ্যই করে যে বেসটা হবে সেটা হচ্ছে NH4OH, যার নাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এবং অ্যাসিড যেটা হবে সেটা হচ্ছে কিন্তু HCl। তাহলে তীব্র কোনটা? এটা তীব্র স্যার। স্ট্রং কোনটা? এটা স্ট্রং। উইক কোনটা? এটা উইক, এটা দুর্বল। তাহলে অ্যাসিডের যে অ্যাকশন সেটা এখানে দেখাবে, অর্থাৎ এর ক্ষেত্রে কি হবে বলতো, যে লাল হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে দেখো প্রথমেই আছে, দেখো যে নীল লিটমাস কিন্তু লাল করে, ঠিক আছে? লিটমাসের দ্রবণের রঙে কোনো পরিবর্তন আসবে না, এটা তো হবেই না। দ্রবণটি লিটমাসকে না, এটা হবেই না, ঠিক আছে? লাল না, এটা প্রথমটা অ্যান্সার হবে অপশন এ বা অপশন 1 অ্যান্সার হবে, কারণ আমরা জানি যে অ্যাসিড কি করে, লিটমাসকে কিন্তু লাল করে, ঠিক আছে? আর কেন হলো সেটা আশা করি বুঝতে পেরেছো। এই NH4OH আর HCl, অ্যাসিড হচ্ছে এটা, বেস হচ্ছে এটা তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে বেস এটা, অ্যাসিড এটা তৈরি হচ্ছে, HClটা তীব্র স্ট্রং, এটা কিন্তু মৃদু বেস NH4OH অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, তার এটাই অ্যাকশন দেখাবে না, অ্যাকশন দেখাবে অ্যাসিড, ঠিক আছে? আশা করি এই ধরনের প্রশ্ন তুমি বুঝতে পেরেছো, এবং আমি এখানে আবারও বলে দিয়ে যাচ্ছি এই প্রশ্ন কিন্তু সামনের দিনে পরীক্ষায় আসতে চলেছে, এবং কয়েকটা পরীক্ষায় অলরেডি এসেছে এই ধরনের প্রশ্ন। চলো পরের প্রশ্নে চলে যাই। যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্ন, এই ধরনের কোয়ালিটি প্রশ্ন, সেটা তুমি স্টেট লেভেলের আমাদের যে কোনো BCS এক্সাম দাও, বা ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা WBPর কোনো এক্সাম দাও, বা তোমার এদিকে RRBর কোনো এক্সাম দাও, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে RRB লেভেল 1 বলো, বা টেকনিশিয়ান, এই ধরনের যে কোনো এক্সাম, ঠিক আছে? NTPC যে কোনো এক্সাম, অবশ্যই NTPCর ক্ষেত্রে একটু সায়েন্স কম আসে, ঠিক আছে? বা SSCর কোনো এক্সাম দাও, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই কোয়ালিটি প্রশ্নগুলো কিন্তু মাথায় রাখতে হবে। RRBতে তো প্রচুর পরিমাণে যেই মানে এক্সামে সায়েন্স থাকে সেই জায়গা থেকে তো এই প্রশ্নগুলো প্রচুর হয়। দেখো এখানে বলেছে একটি পদার্থ অম্লীয় না মৌলিক প্রকৃতির কিনা তা পরীক্ষা করার জন্য সর্বাধিক ব্যবহৃত প্রাকৃতিক সূচক লিটমাস। লিটমাস কোথা থেকে আরোহণ করা হয়? ভেরি বিউটিফুল কোশ্চেন। লিটমাস আরোহণ করা হয় লাইকেন থেকে, এই জন্য এটাকে প্রাকৃতিক নির্দেশক বা ন্যাচারাল ইন্ডিকেটর কিন্তু লিটমাসকে বলা হয়, ঠিক আছে? এই লাইকেনকে নিয়ে একটা কথা অবশ্যই বলবো। লাইকেন কিভাবে আসে, অবশ্যই সেটা হচ্ছে যে
প্রথমেই বলে রাখি, লাইকেন কিন্তু SO2 যে দূষণ রয়েছে সেটাকে কিন্তু নির্দেশ করে। SO2 দূষণের কিন্তু নির্দেশক হচ্ছে লাইকেন। নির্দেশক, SO2 দূষণ নির্দেশক বলতে পারি লাইকেনকে। এবং অবশ্যই করে লাইকেনের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে অ্যালগে, আর একটা হচ্ছে ফাঙ্গি। ঠিক আছে, একটা হচ্ছে ছত্রাক আর একটা হচ্ছে শৈবাল। এই দুটো নিয়ে কিন্তু লাইকেন তৈরি হয়। অ্যাকচুয়ালি কি হয় এখানে, অ্যালগি যেটা রয়েছে তার মধ্যে কি থাকে, ক্লোরোফিল থাকে, যার ফলে খাদ্য এটাকে প্রোভাইড করে। সরি, খাদ্য যেটা সেটা কিন্তু শৈবাল ছত্রাককে প্রোভাইড করে। আর ছত্রাক কি করে, শৈবালকে কি দেয় না, অবশ্যই করে শেল্টার অর্থাৎ আশ্রয় দেয় এবং কিছুটা জল প্রোভাইড করে। ঠিক আছে, এগুলো প্রোভাইড করে। আর খাদ্যটা অ্যাকচুয়ালি তৈরি করতে হেল্প করে কিন্তু আমাদের শৈবাল। ঠিক আছে, অ্যালগি। তাহলে অ্যালগি এবং ফাঙ্গি, শৈবাল এবং ছত্রাক, এই নিয়ে কিন্তু লাইকেন তৈরি হয় এবং লাইকেন SO2 দূষণকে কিন্তু নিয়ন্ত্রণ করে। এটা থেকেও প্রশ্ন আসে এবং এই লাইকেন থেকেই কিন্তু লিটমাস তৈরি হয়। সেই জন্য এটা হচ্ছে, লিটমাস হচ্ছে ন্যাচারাল ইন্ডিকেটর বা প্রাকৃতিক নির্দেশক। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। এখানে দেখো চায়না রোজ রয়েছে, হলুদ রয়েছে, এরা প্রত্যেককেই কিন্তু প্রাকৃতিক নির্দেশক বা ন্যাচারাল ইন্ডিকেটর। কিন্তু এখানে ফেনল পথেলিন রয়েছে। ঠিক আছে, ফেনল পথেলিন এটা কিন্তু ন্যাচারাল ইন্ডিকেটর নয়, এটা অবশ্যই আর্টিফিশিয়াল ইন্ডিকেটর। এবং ফেনল পথেলিন আমাদের বেসিক সলিউশনে তুমি যদি ফেনল পথেলিনকে রাখো তাহলে সেটা কিন্তু কি হয়ে যাবে, যে বেসিক সলিউশনে বা বেসের মধ্যে ফেনল পথেলিনের কালার হচ্ছে কিন্তু পিঙ্ক কালার, পিঙ্ক। আর তুমি যেটাকে যখন অ্যাসিডের মধ্যে দেবে সেটা কিন্তু বর্ণহীন হয়ে যাবে বা কালারলেস কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, গোলাপি বা পিঙ্ক হচ্ছে এতে কালার, তোমার হচ্ছে যে ইয়েতে কালার পাবে, কি বলে, তোমার বেসে কালার পাবে। এবং অবশ্যই করে বর্ণহীন বা কালারলেস হয়ে যাবে কিন্তু অ্যাসিডে, কোনটা না ফেনল পথেলিন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। ফেনল পথেলিনের এই কালার দুটো কিন্তু খুব দেয়, যে অ্যাসিডে কি ফেনল পথেলিন, অ্যাসিড হচ্ছে বর্ণহীন ফেনল পথেলিন, আর যদি তুমি বেসে দাও তাহলে কিন্তু পিঙ্ক বা গোলাপি। ঠিক আছে, চল দেখো তেঁতুলে কোন অ্যাসিড থাকে, একটু আগে আলোচনা হয়ে গেছে, প্রত্যেকেই জানি অবশ্যই করে টাটারিক অ্যাসিড অ্যান্সার হবে। এবং যেটা হলুদটা কিন্তু আমাদের, সরি হ্যাঁ, মানে তোমার গ্রেপস, আঙুর, আঙুরটা, এটাতেও কিন্তু টাটারিক অ্যাসিড, এটাও কিন্তু ভুললে চলবে না। ঠিক আছে, অলরেডি আমি টাটারিক অ্যাসিডের সংকেত থেকে শুরু করে সব কিছু বলে দিয়েছি। চল পরের প্রশ্নে আমরা চলে যাই। বলেছে একটি অ্যাসিড এবং একটি ক্ষারের মধ্যে বিক্রিয়া ড্যাশ বিক্রিয়া নামে পরিচিত। অ্যাসিড এবং ক্ষার, দেখো অ্যাসিড আমরা ধরো নিই একটা HCl, আর ক্ষার যদি নিই তাহলে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। এর সঙ্গে বিক্রিয়া করলে দেখো তৈরি হচ্ছে NaCl, এটা একটা সল্ট, এটা একটা লবণ, এবং অবশ্যই করে H2O, জল তৈরি হচ্ছে। এই বিক্রিয়াটাকে আমরা বলি প্রশম বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া বা প্রশম বিক্রিয়া, বা অবশ্যই করে নিউট্রালাইজেশন রিয়াকশন। নিউট্রালাইজেশন রিয়াকশন বা প্রশম বিক্রিয়া হবে কিন্তু উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাই। প্রশ্ন দিয়েছে যে ক্ষার লাল রঙের যে লিটমাস তাকে কিসে পরিবর্তন করছে। অবশ্যই করে কি হবে, নীল হবে অ্যান্সার, নীল। পরের প্রশ্ন দেখো, বলেছে অ্যাসিড ধাতুর সঙ্গে বিক্রিয়া করে কি নির্গত করে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুরবার এই পরীক্ষায়, মানে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে যে অ্যাসিড যদি বেসের সঙ্গে, সরি, ধাতুর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে। ধরো তুমি নিলে যে সোডিয়াম একটা ধাতু, এর সঙ্গে ধরো তুমি বিক্রিয়া করালে কার, H2SO4 বা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাচ্ছ, তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে Na2SO4 প্লাস হচ্ছে H2। আবার ধরো তুমি ম্যাগনেসিয়ামকে নিলে, তার সঙ্গে যদি H2SO4 এর বিক্রিয়া করাও তাহলে কি হবে বলো তো, MgSO4 প্লাস হচ্ছে H2।
তাহলে দেখতেই পাচ্ছ সব ক্ষেত্রেই কিন্তু এই যে হাইড্রোজেন যে গ্যাস সেটা কিন্তু নির্গত হচ্ছে, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে। তাহলে অ্যাসিড, এই একটা অ্যাসিড, এটা একটা ধাতু, এই যে একটা ধাতু, তাহলে অ্যাসিড যদি ধাতু বা মেটালের সঙ্গে বিক্রিয়া করে তাহলে যে গ্যাসটা নির্গত করবে সেটা হবে কিন্তু হাইড্রোজেন গ্যাস। ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু মাথায় রাখবে। পরের প্রশ্নে চলে যায়। দেখো বলেছে সমস্ত অ্যাসিডের জন্য সাধারণ উপাদান হলো, দুর্দান্ত কোশ্চেন এবং সবাইকার পারার মতো কোশ্চেন। সমস্ত অ্যাসিডের জন্য সাধারণ উপাদান কিন্তু হাইড্রোজেন। আরহেনিয়াস আমাদের সায়েন্টিস্ট বিজ্ঞানী তিনি বলেছিলেন যে H+ যে জলীয় দ্রবণে যে দিতে পারবে সেই অ্যাসিড। তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করি বা তোমাদেরকে, ধরো NH3 অ্যামোনিয়া, এটা কি অ্যাসিড? এর মধ্যে তো হাইড্রোজেন আছে। যদি HCl অ্যাসিড হয়ে থাকে হাইড্রোজেন থাকার জন্য, যদি H2SO4 হাইড্রোজেন থাকার জন্য অ্যাসিড হয়ে থাকে, যদি HNO3 হাইড্রোজেন থাকার জন্য অ্যাসিড হয়ে থাকে, যদি CH3COOH অ্যাসিটিক অ্যাসিড হাইড্রোজেন থাকার জন্য অ্যাসিড হয়ে থাকে, তাহলে NH3 এবং জল H2O এরাও কি তাহলে অ্যাসিড? এদের কাছেও তো হাইড্রোজেন আছে না, এরা কিন্তু মনে রাখবে যে লুইস বেস, এরা কিন্তু লুইস ক্ষার। আরহেনিয়াস বলেছিলেন যে জলীয় দ্রবণে যদি H+ আয়ন যে ডোনেট করতে পারবে বা দিতে পারবে সেই কিন্তু হবে অ্যাসিড। কিন্তু পরবর্তীকালে আমরা লুইস যে সায়েন্টিস্ট, লুইসের মত অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে যারা ইলেকট্রন জোড়, ভালো করে শুনবে, যারা ইলেকট্রন জোড় দান করতে পারবে, দান করবে, তারা কিন্তু হয়ে যাবে বেস বা ক্ষার বা যাই বলো। আর যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারবে তারা হবে কিন্তু অ্যাসিড। আমি এই নিয়ে আরেকদিন ডিটেলসে অবশ্যই বলবো, আরও ক্লাস যেগুলো হবে। তবে এখানে বলে দিই এই যে NH3 এবং H2SO4 অ্যাকচুয়ালি এই নাইট্রোজেনের কাছে কিন্তু অতিরিক্ত ইলেকট্রন জোড় থাকে, ঠিক আছে। নাইট্রোজেনের কাছে কি হয়, এরকম NH3 দেখতে অতিরিক্ত ইলেকট্রন জোড় থাকে এবং ইলেকট্রন জোড়টা ওরা অপরকেও দিতে পারে। জলের কাছেও সেম, জলের কাছেও কিন্তু এরকম ইলেকট্রন জোড় থাকে এবং এই ইলেকট্রন জোড়কে অন্য কেউ দিতে পারে, ঠিক আছে। যার ফলে কি হয়, এরা কিন্তু লুইস ক্ষার বা লুইস বেস, এরা কিন্তু অ্যাসিড নয়, ঠিক আছে। এটাও কিন্তু তুমি মাথায় রাখবে। চল পরের প্রশ্নে আমরা চলে যাই। কিন্তু এখানে বলেছে যে সাধারণ উপাদান হলো অ্যাসিডের ক্ষেত্রে অবশ্যই অ্যান্সার হবে হাইড্রোজেন। আর ইনিয়াসের মতবাদ অনুযায়ী অবশ্যই। দেখো বলেছে কোনটি দুর্বল ক্ষার। অ্যাকচুয়ালি এখানে অ্যান্সার হবে কোনটা বলো তো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, আমরা অবশ্যই করে KOH কে দেখতে পেয়েছি, ঠিক আছে। এবং আমরা জানি যে ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে যদি ক্লোরিন গ্যাসের বিক্রিয়া হয় কি তৈরি হয় বলো তো? তোমরা প্রত্যেকেই জানো, যেটা পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, CaOCl2 বা CaOCl, যেটাকে আমরা কি বলি, ব্লিচিং পাউডার, ঠিক আছে, ব্লিচিং পাউডার, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের একটা ব্যবহার বলে দিলাম, ওকে। আর NH4OH এখানে হবে অ্যান্সার, এটাই কিন্তু আমাদের দুর্বল ক্ষার, NH4OH, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে। কারণ তোমাদের কোন ধরনের ক্লাস প্রয়োজন সেটা তুমি বললে আমি বা তোমরা যদি বলো অবশ্যই করে আমরা সেই ক্লাসগুলোকে সামনের সময় আনার চেষ্টা করব, ঠিক আছে। ভালো থেকো সকলে।